5ই মার্চ গত বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন একটি মিটিংয়ের আয়োজন করেন চেন্নাইতে। এখানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মোটামুটি সমস্ত পার্টি হাজির ছিল, যেমন ডিএমকে, এআইএডিএমকে, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, এরা সবাই থাকলেও যথারীতি প্রত্যাশা মতোই বিজেপির কোনো সদস্য এই মিটিংয়ে অংশ নেয়নি। এখান থেকেই এম.কে. স্ট্যালিন জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করেন সরকার এবং বিরোধী পক্ষের লোকেদের নিয়ে, এবং তারা কেন্দ্রীয় সরকার 2026-এ যে ডিলিমিটেশন প্রসেস আনতে চলেছে সেইটার বিরোধিতার কথা ঘোষণা করেন। এবং শুধু তাই নয়, সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রাজ্যকে একযোগে কেন্দ্রীয় সরকারের এই যে ডিলিমিটেশন প্রসেস আনার বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলনে নামার জন্য আবেদন জানান। এবং তিনি এটাও দাবি রাখেন, এই মুহূর্তে ভারতে লোকসভায় যে সিট শেয়ারিং আছে, মানে 543টা, সেইটার যেন আগামী 30 বছর কোনো রকম পরিবর্তন করা না হয়। তিনি এও যোগ করেন যে যেহেতু সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলো আছে তারা জনসংখ্যাকে কন্ট্রোল করলো, তারই কি পানিশমেন্ট হতে চলেছে এই ডিলিমিটেশন। আজকের ভিডিও আমরা এটাই জানবো যে আসলে ডিলিমিটেশন কি, এবং যদি সেটা হয় তাহলে সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলো আছে তারা আদতে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। ডিলিমিটেশন হলো আমাদের সংবিধানের 80 এবং 170 নম্বর ধারায় বলা আছে যে প্রত্যেকবার সেন্সাসের পর, যেটা 10 বছর অন্তর অন্তর হওয়ার কথা, সেই সেন্সাসের পর জনসংখ্যার তারতম্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার চাইলে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সিট শেয়ারিং চেঞ্জ করতে পারে। ভারতের স্বাধীনতার পর 1951, তারপর 1961 এবং তারপর 1971, এই তিনবার সেন্সাসের পর 1976-এ গিয়ে ঠিক হয় যে 543টা লোকসভা আসন নিয়েই ভোট গ্রহণ হবে। সেই সময় উত্তরপ্রদেশ, যদিও তখন উত্তরাখণ্ড একসাথে ছিল, উত্তরপ্রদেশ 80 এবং উত্তরাখণ্ড 5 মিলে 85টা সিট থাকে। বিহার থাকে 40টা এবং ঝাড়খণ্ড যেহেতু সেই সময় একসাথেই ছিল বিহারের মধ্যে, 14টা মিলে হয় 54টা। তামিলনাড়ু 39টা, কেরালা 20টা, এরকমভাবে প্রত্যেকটা রাজ্যের লোকসভার সিট শেয়ারিং হয়। এবং ঠিক হয় যে মোটামুটিভাবে অ্যাভারেজ যে পপুলেশন 10,11,000 মানুষ প্রতি একটা করে কনস্টিটিউয়েন্সি হবে, মানে একটা লোকসভা সিট হবে। 1976-এ যেহেতু সেই সময় এই সাউথ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো আছে তারা বিরোধিতা জানায়, তাই 42 নম্বর অ্যামেন্ডমেন্ট এনে ঠিক হয় যে 2001 অবধি এই যে সিট শেয়ারিং তার কোনো পরিবর্তন করা হবে না। এরপর 2001-এ আবার সেন্সাস হয়। সেন্সাসের পরে সেখানেও কিন্তু সিট শেয়ারিংয়ে কোনো চেঞ্জেস না হলেও এরিয়া চেঞ্জেস হয়, মানে কোনো কনস্টিটিউয়েন্সির এরিয়া বাড়ানো হয়, কোথাও কমানো হয়, কিন্তু ওভারঅল ঠিক করা হয় যে 2026 অবধি এই সিট শেয়ারিং, মানে 543টা যেভাবে রাজ্যগুলোর ক্ষেত্রে ভাগ করা আছে সেটা চেঞ্জ করা হবে না। 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু একদিকে কোভিড আর আরেকদিকে কেন্দ্রীয় সরকারের একটু ঢিলেমির জন্য সেন্সাস কিন্তু এখন অবধি হয়নি। কিন্তু 2026-এ ডিলিমিটেশন হওয়ার সময় এসে যাচ্ছে। এবারে বিরোধীরা ভেবেছিল যে সেন্সাস হয়তো সরকার অতটা গুরুত্বই দিচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে বিজেপি যে সব কিছু রেডি করে ফেলেছে মোটামুটিভাবে, সেটা 2025-এ এসে বিরোধীরা এখন বুঝতে পারছে। এখানে বিজেপির চালকে বিরোধীরা ধরতে পারেনি। এইবারে সেন্সাস হওয়ার পর জনসংখ্যা যেভাবে দাঁড়াবে, মানে যেটা অ্যাজুম করা হচ্ছে, তাতে 10 লাখ মানুষ পিছু যদি একটা কনস্টিটিউয়েন্সি হয় তাহলে পরেতে সিট চলে যাবে প্রায় 1400 মতো। এখন সেটা তো সম্ভব না, কারণ আগে যে পার্লামেন্ট ভবন ছিল সেখানে জায়গা কম ছিল বলেই এই নতুন পার্লামেন্ট বানানো হয়েছে। সেখানে প্রতিনিধিরা বসার জায়গা পাবে 848টা, তার মানে মোটামুটিভাবে 850-র মধ্যেই কিন্তু সিটকে রাখতে হবে। সেই জায়গা থেকে যদি ধরে নেওয়া হয় যে 20 লাখ মানুষ প্রতি একটা কনস্টিটিউয়েন্সি হবে বা একটা লোকসভা সিট হবে, তাহলে যেটা দাঁড়াবে ইউপির, যেটা ওই সময় 1976-এ যে 85 ছিল, মানে উত্তরাখণ্ডকে ধরে, সেইটা দাঁড়াবে গিয়ে 126টা কনস্টিটিউয়েন্সি।
বিহার যেটা 54, ঝাড়খণ্ডকে ধরেছিল, সেইটা গিয়ে দাঁড়াবে 85। উল্টো দিকে সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলো আছে, মানে তামিলনাড়ু 39টা ছিল, আগামী দিনে যেটা হবে সেখানে তারা 39ই থেকে যাবে। আবার কেরালার ক্ষেত্রে যেটা তারা 20 ছিল সেটা কমে দাঁড়াবে 18। তার কারণ এই পুরো ডিলিমিটেশন যে ব্যাপারটা, এই পুরোটাই নির্ভর করে যে কোনো একটা রাজ্যের পপুলেশন কত আছে। সেই জায়গা থেকে এদের বক্তব্য সাউথ ইন্ডিয়ার স্টেটগুলোর, যে তারা স্বাধীনতার পর থেকেই পপুলেশনকে কন্ট্রোল করেছিল দেশের কথা ভেবেই। কারণ এমনিতেই আমাদের দেশে 140 কোটি পেরিয়ে গেছে, তার উপরে যদি পপুলেশনকে কমানো না হয় তাহলে একটা ডিজাস্টার হবে ভারতবর্ষের জন্য। এখন যদি এই পপুলেশনের উপর ভিত্তি করেই আগামী দিনে এই ডিলিমিটেশন হয়, তাহলে পরেতে সাউথ ইন্ডিয়া স্টেটগুলো যেহেতু জনসংখ্যা কম, তাই তারা কিন্তু আগামী দিনে ইন্ডিয়ান পলিটিক্সে গুরুত্বহীন হয়ে পড়বে। এখন এখানে একটা ব্যাপার কিন্তু মান্যতা দিতেই হবে, যে যদি পপুলেশনের উপর ভিত্তি করে আগামী দিনে এই ডিলিমিটেশন হয় তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। কারণ তাহলে তো প্রত্যেকটা রাজ্যই, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যই আগামী দিনে তারা জনসংখ্যা বাড়াবার কথা ভাববে। এবার যদি তা প্রত্যেকে জনসংখ্যা বাড়াবার কথা ভাবে, তাহলে জনসংখ্যা গিয়ে টোটাল ভারতবর্ষের কি দাঁড়াবে? সেই জায়গা থেকে কি আমাদের দেশে যে পরিমাণ ইউথ তৈরি হয়ে গেছে, সেইখানে তাদের জন্য কি কাজের ব্যবস্থা করা যাবে? কারণ যদি কাজের ব্যবস্থা না হয় তাহলে সমাজে তো অশান্তি আরো বাড়বে। সেই জায়গা থেকে যে সময় সংবিধান রচনা করা হয়েছিল তখন প্রয়োজনীয়তা একরকম ছিল, আজকের সময় দাঁড়িয়ে কিন্তু প্রয়োজনীয়তা পাল্টেছে। তাই আমার মনে হয় যে যেটা পপুলেশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল সেটার বোধহয় অন্য কোনো পথ, অন্য কোনো বিকল্প পথের ব্যবস্থা করাটাই কিন্তু ঠিক হবে। কিন্তু এরই মধ্যে সাউথ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলো আছে তারা কিন্তু জনসংখ্যা বাড়াবার জন্য, মানে তারা যে 30 বছর চাইছে, যে 543টা যে ভাগ আছে যেরকমভাবে আছে, সেটা যেন আগামী 30 বছরের জন্য চেঞ্জ করা না হয়, তার কারণ কিন্তু এটাই যে প্রত্যেকে এই সময়ের মধ্যে তার রাজ্যের জনসংখ্যাকে বাড়িয়ে নিতে চাইছে। যেমন অন্ধ্রপ্রদেশের বা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনিও দাবি করছেন তার রাজ্যের মানুষকে যে জনসংখ্যা বাড়াবার জন্য, এবং সেখানে তারা অনেক রকম স্কিম আনারও চেষ্টা করছে। ঠিক তেমনভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন, তিনিও বলছেন যে মানুষকে জনসংখ্যা বাড়াবার জন্য। তাহলে সবাই যদি জনসংখ্যা বাড়াবার কথা ভাবে, তাহলে আগামী দিনে যে কি ভয়ঙ্কর একটা অবস্থা পৌঁছবে সেটা কিন্তু ভাবলেই ভয় হয়। তার কারণ হয়তো উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যগুলো, সেখানে জনসংখ্যা বেড়েছে, কিন্তু তারা কি শিক্ষা, স্বাস্থ্য বা ইন্ডাস্ট্রির দিক থেকে সেইভাবে উন্নতি করতে পেরেছে? তা কিন্তু পারেনি। তাই আমার মনে হয় যে প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এর কোনো বিকল্প পথের ব্যবস্থা করা, যাতে জনসংখ্যার একটা নিয়ন্ত্রণ রাখা যায়। না হলে কিন্তু আগামী দিনে ভুগতে হবে ভারতবর্ষকে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।